হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেই টপিকটির নাম হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস। দেখো, আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে আমাদেরকে যদি জানতে হয়, তাহলে তার পৃষ্ঠভূমি জানতে হবে যে আধুনিক ভারত কাকে বলি, কেন বলা হয়। তাহলে আমরা যদি দেখি আধুনিক কাকে বলা হচ্ছে, এবার হচ্ছে আমাদের ইতিহাসের কাল বিভাজনে আমরা আধুনিক শব্দটাকে কেন ব্যবহার করি, তার একটা মূল কারণ আছে, সেটা আমাকে জানতে হবে। আমরা দেখবো যে কি আজকে আধুনিক ভারত কি দেখবো, আমরা আধুনিক ভারত দেখব। আধুনিক, এবারে আমরা ইতিহাসে পড়েছি যে ইতিহাসের কাল বিভাজন এতটা সহজ নয়। আমরা ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করি। ইতিহাসকে যদি আমরা দেখি তাহলে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাচীন, একটা হচ্ছে মধ্য, আর একটা হচ্ছে আধুনিক। কিন্তু এই যে আধুনিক, মধ্য আর প্রাচীন বলছি, এটা অতটা সহজ ব্যাপার নয়। কেন আমরা প্রাচীন বলবো, কেন মধ্য বলবো আর আধুনিক বলবো? যেহেতু আমরা যদি দেখি তাহলে ইতিহাস একটা বিরাট বিস্তর পরিসর। আমরা কাল বিভাজনে যীশু খ্রিস্টের জন্মকে আমরা জিরো হিসেবে ধরা হয়, তার আগের গুলোকে বলা হয় খ্রিস্ট পূর্বাব্দ, আর তার পরের গুলোকে বলা হয় খ্রিস্টাব্দ। এবারে যদি দেখি খ্রিস্ট পূর্বাব্দ আর খ্রিস্টাব্দ, এগুলো থেকে আমাদের কি হচ্ছে, কাল বিভাজনটা শুরু হয়। এবং সেখান থেকে আমরা যদি দেখি একটা সময়কে আমরা প্রাচীন কাল বলবো, একটা সময়কে আমরা মধ্যযুগ বলবো, এবং হচ্ছে একটাকে আধুনিক যুগ বলবো। এবারে আধুনিক যুগ যদি আমরা দেখি আধুনিক যুগ, তাহলে এই আধুনিক যুগটা যখন দেখব, আমরা দেখি যে আধুনিক যুগ কখন থেকে কখন হয়। আমরা একটা কালসীমা যদি দেখি, তাহলে 1707 সালে কি হচ্ছে, ঔরঙ্গজেবের মৃত্যু হচ্ছে, এবং তারপরের সময়কাল থেকে আমরা দেখি যে আধুনিক যুগের সূত্রপাত বলা হয় ঐতিহাসিকদের মত অনুযায়ী। আর এটা শেষ হচ্ছে কবে, 1964 সালে। এবং 1964 সালে কি ঘটনা ঘটেছিল না, জওহরলাল নেহরুর মৃত্যু ঘটেছিল। কি ঘটেছিল? জওহরলাল নেহরুর মৃত্যু ঘটেছিল। নেহরুর মৃত্যু। এবার জওহরলাল নেহরু কে ছিলেন আমরা জানি ভালো করে, যে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম আমরা দেখেছি জওহরলাল নেহরুর কথা পড়েছি। এরপরে যদি আমরা দেখি যে আমাদের আধুনিক যুগে আমরা কোনটাকে পড়ব, আমাদের এই সময়কাল থেকে এই যে সময়টা, এই যে বিস্তর সময় গেছে, এটাকে আমরা আধুনিক যুগ বলছি। তাহলে এই আধুনিক যুগের মধ্যে আমরা মেনলি আজকে যেটাকে পড়বো সেটা হচ্ছে ভারতের জাতীয় আন্দোলনকে পড়বো। আমরা কাকে পড়বো? ভারতের জাতীয় আন্দোলনকে পড়বো। আশা করি বুঝতে পারছো আমরা টপিক কি বললাম, ভারতের জাতীয় আন্দোলন পড়বো আমরা। এবার ভারতের জাতীয় আন্দোলনের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলোকে দেখব? আমরা কি বললাম, ভারতের জাতীয় আন্দোলন। এবারে ভারতের জাতীয় আন্দোলন হচ্ছে চারটি পর্যায় আছে। সেই চারটি পর্যায়েও আমাদেরকে জানতে হবে কোন কোন সময়টাকে আমরা ভারতের জাতীয় আন্দোলন বলছি। ভারতের জাতীয় আন্দোলনের কটা পর্যায়ে আমরা দেখব? ভারতের জাতীয় আন্দোলনে আমরা চারটা পর্যায় দেখব। ভারতের জাতীয় আন্দোলনের চারটা পর্যায়। এবারে কি হচ্ছে, সেই চারটা পর্যায় কি কি, কোন সময়কাল থেকে আমাদের ভারতের জাতীয় আন্দোলনটা শুরু হচ্ছে? আমরা যদি দেখি, একটা সময় হচ্ছে কি যাকে আমরা নরমপন্থী বলছি, নরমপন্থী যুগ বলছি। একটাকে আমরা কি বলছি, নরমপন্থী যুগ। একটাকে বলা হয় চরমপন্থী যুগ। একটাকে বলা হয় গান্ধী যুগ। আর একটাকে বলা হয় গান্ধী পরবর্তী যুগ। তাহলে এই সময়কালটাকে যদি দেখি আমি, যে নরমপন্থী সময়কালটা কোনখান থেকে কোনখান পর্যন্ত, আমরা যদি জাতীয় কংগ্রেসকে
একটা যুগ হিসেবে ধরে নিই, তাহলে এটা শুরু হচ্ছে 1885 সাল থেকে 1905 পর্যন্ত, এই সময়কালটা। পরবর্তী যদি দেখি আমাদের চরমপন্থী যুগ কখন বলা হয়, 1905 থেকে 1915 সাল পর্যন্ত। তারপরে যদি দেখি আমরা গান্ধী যুগ, সেই গান্ধী যুগ কবে থেকে কবে না 1915 থেকে 1947 বলা হয়। এবং গান্ধী পরবর্তী যুগ যদি আমরা দেখি তাহলে 1947 থেকে আমরা 1964 সাল পর্যন্ত দেখব। এবারে প্রতিটি ঘটনা যদি দেখি 1885 সালে কি হয়েছিল, 85 থেকে 1905 পর্যন্ত কি হয়েছিল, আর তারপরে 1905 থেকে 1915 কি হয়েছিল, 1915 থেকে 1947 কি ঘটনা ঘটেছে। এতটা তো আমাদের যে কোনো এক্সামে তুমি ভারতের যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো এক্সামের জন্য যদি পরীক্ষা দাও, তাহলে কিন্তু এই ভারতের জাতীয় কংগ্রেস যেটা আছে সেটা কিন্তু পরীক্ষায় আসে, সব জায়গায় আসে। আজকে আমরা বিস্তারিতভাবে আমরা কি করব, আজকে ভারতের জাতীয় কংগ্রেসকে বর্ণনা করব। দেখো আমাদের ভারতের জাতীয় আন্দোলনের কথা বলছি, ভারতের জাতীয় আন্দোলন, এই ভারতের জাতীয় আন্দোলনে আমরা কোন বিষয়টাকে পড়ব না, আমরা ভারতের জাতীয় আন্দোলনে পড়ব হচ্ছে জাতীয় কংগ্রেসকে, ভারতীয় জাতীয় কংগ্রেসকে আজকে আমরা পড়ব, কংগ্রেসকে। এবারে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার অনেকগুলো কারণ আছে, ঐতিহাসিকরা অনেক রকম বক্তৃতা দেন, অনেকগুলো কথা বলেছেন। এর পৃষ্ঠভূমি যদি আমরা দেখি, পৃষ্ঠভূমি কি আছে ভারতের জাতীয় কংগ্রেস, প্রথম এটা জানতে হবে যে ভারতের জাতীয় কংগ্রেস কিন্তু প্রথমে এই নামটা ছিল না। তাহলে কি নাম ছিল না, ভারতীয় জাতীয় সংঘ নাম ছিল। কি নাম ছিল, এইটাই প্রথম প্রশ্ন, যে ভারতের জাতীয় কংগ্রেস কি আগে ভারতের জাতীয় কংগ্রেস নাম ছিল না, উত্তর কি হবে, ভারতীয় জাতীয় সংঘ নাম ছিল। কি নাম ছিল, ভারতের জাতীয় সংঘ। আর এটা কবে প্রতিষ্ঠিত হয়, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1884 সালে। কত সালে, 1884 সালে। এটা কে প্রতিষ্ঠা করেছিল, এ.ও. হিউম। কে প্রতিষ্ঠা করেছিল, এ.ও. হিউম, বাংলায় বলে এ.ও. হিউম প্রতিষ্ঠা করেছিল, এ.ও. হিউম। এবারে আমরা যদি দেখি যে হঠাৎ করে এই ব্যক্তি কোথা থেকে আসলেন, কি ব্যাপার, এ.ও. হিউম ভারতের জাতীয় কংগ্রেস কিভাবে আসলো। দেখো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করার পিছনে যদি আমরা দেখি যে আমাদের ভারতে কি হয়েছিল, অনেকগুলো আন্দোলন সংগঠিত হয়েছিল। আন্দোলনের সঙ্গে সঙ্গে আমরা বিদ্রোহ দেখব, বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এবারে বিদ্রোহ মানে কি, আমরা যদি দেখি ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে আমাদের সাধারণ মানুষের অথবা পুরো যদি দেখা হয় পুরো ভারতীয়দের মধ্যে একটা অসন্তোষ কাজ করছিল। যদি আমরা দেখি পুরো ভারতীয়দের মধ্যে কি চলছিল, একটা অসন্তোষ কাজ করছিল। আর সেই অসন্তোষের একটা বিরাট বড় পরিণাম ছিল, আমরা যদি দেখি একটা অসন্তোষের বিরাট বড় পরিণাম ছিল কি, 1857 মহাবিদ্রোহ। কি দেখবো আমরা, মহাবিদ্রোহ দেখি। এতে ইংরেজদের মধ্যে একটা সন্দেহ জাগে যে এরকম যদি আরেকটা ঘটনা হয় তাহলে কিন্তু ইংরেজ শাসন কি হয়ে যাবে না, সমাপ্ত হয়ে যেতে পারে। তার জন্য আমরা যদি দেখি যে তারা কি করলেন, 1857 মতো বিদ্রোহ যাতে আর না ঘটে, 1857 মতো বিদ্রোহ যাতে আর না ঘটে, তারা কি করছেন, তারা এটাকে বন্ধ করার জন্য ভারতীয়দেরকে শিক্ষা দেবার ব্যবস্থা করছেন, যাতে সেই ভারতীয়রা কি করবে, মানুষকে বোঝাবে যে যুদ্ধ বা বিদ্রোহের মতো পথ না বাছেন। তো সেই পরিস্থিতিতে আমরা একজন ব্যক্তির নাম দেখব, সেই ব্যক্তির নাম হচ্ছে কি, এ.ও. হিউম। এই ব্যক্তি কে ছিলেন না, এই ব্যক্তি ছিলেন 1849 সালে ICS পরীক্ষায় উত্তীর্ণ একজন ব্যক্তি, এবং যাকে ভারতে পাঠানো হয়েছিল কে। দেখো প্রতিটি
ডেটা যেটা আমরা দেব সেটা কিন্তু সবাই নোট ডাউন করে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো নোট ডাউন করে রাখবে এগুলোকে। 1849 সালে কি হচ্ছে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতে তাকে পাঠানো হয়েছিল, কাকে? এও হিউমকে। তার সময়সীমা বা কার্যকাল কতদিন ছিল? 1882 সাল পর্যন্ত। অর্থাৎ তিনি ভারতে ভারতে সিভিল সার্ভেন্ট হিসেবে আমরা দেখব যে সিভিল সার্ভেন্ট হিসেবে তিনি কতদিন ছিলেন? 1882 সাল পর্যন্ত ছিলেন সিভিল সার্ভেন্ট। তারপরে কি হয়ে গেছিল? তারপরে তিনি রিটায়ার হয়ে যান, এবং রিটায়ার হয়ে যাওয়ার পর তিনি ভেবেছিলেন যে আমাদের কি করতে হবে। রিটায়ার হওয়ার পর তিনি দেখলেন যে ভারতের মধ্যে অনেকগুলো অসন্তোষ কাজ করছে, সেই অসন্তোষগুলোকে তিনি বোঝার চেষ্টা করলেন যে কিভাবে অসন্তোষগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, কেন ঘটছে। তখন তিনি ভারতের ভাইসরয়, তখন তিনি আমাদের ভারতের ভাইসরয় ছিলেন, ভাইসরয় লর্ড ডাফরিনকে, লর্ড ডাফরিনকে বোঝাতে গেলেন যে কেন অসন্তোষটা হচ্ছে। আর তখন লর্ড ডাফরিন কোথায় ছিলেন, যদি প্রশ্ন করা হয় লর্ড ডাফরিন তখন কোথায় ছিলেন? লর্ড ডাফরিন তখন কি করছিলেন? সিমলাতে ছিলেন, সিমলা। লর্ড ডাফরিন কোথায় ছিলেন? সিমলা। আমি কার কথা বলছি? এও হিউমের কথা বলছি। এও হিউম এই যে ব্যক্তি, এই ব্যক্তি কি করলেন? 1849 সালে সিভিল সার্ভেন্টে যুক্ত হলেন, এবং তারপরে তিনি 1882 সালে তিনি পদত্যাগ করলেন। পদত্যাগ নয়, মানে রিটায়ার হয়ে গেলেন। এবং রিটায়ার হওয়ার পর তিনি কি করলেন? ভারতের অসন্তোষের কারণগুলো দেখার চেষ্টা করলেন, এবং সেই সময় যিনি আছেন ভাইসরয় তাকে বোঝানোর চেষ্টা করছেন। এবার ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন ছিল। যদি প্রথম প্রশ্ন যদি করা হয় যে ভারতের এও হিউম কার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, বা এও হিউম কার সাথে সিমলাতে দেখা করেন, তিনি হলেন লর্ড ডাফরিন। তো লর্ড ডাফরিন আমাদের ভাইসরয় ছিলেন, তিনি সিমলাতে দেখা করলেন। কিন্তু সিমলাতে লর্ড ডাফরিন কোনো প্রকার কর্ণপাত করেনি, কি বিষয় কর্ণপাত করেনি না? হিউম বোঝাতে গিয়েছিলেন যে আমাদেরকে একটা নিজের থেকে একটা সংস্থা গড়ে তুলতে হবে, যারা কি করবেন আমাদের হয়ে কাজ করবেন, দেখতে ভারতীয় হলেও আমাদের হয়ে কাজ করবে। তার জন্য তিনি কি করেছিলেন? তার সাথে সাক্ষাৎ করেছিলেন। ইনার সাথে সাক্ষাৎ করার পর তিনি যখন কর্ণপাত করেননি, তিনি কর্ণপাত কেন করেননি? তিনি বলছিলেন একটা সংস্থা গঠন করতে হবে, তিনি বলেছিলেন একটা সংস্থা গঠন করতে হবে। সেই সংস্থা যখন গঠন করতে হবে, লর্ড ডাফরিন বুঝতে পারছেন যে যদি সংস্থা গঠন হয়ে যায় এটার একটা প্রত্যুত্তর ইম্প্যাক্ট আমাদের উপর পড়তে পারে, মানে এই সংস্থা অনেক সময় কি করতে পারে? ইংরেজ সরকারের উপরও ভারী পড়ে যেতে পারে। তার জন্য তিনি এটাকে সম্মতি দেননি, প্রকাশ্যে তিনি কি করেছিলেন? এটার সমর্থন দেননি, তিনি বলেছেন এটা হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখব যে এও হিউমের প্রচেষ্টায় আমাদের ভারতে কি করা হবে? একটা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হবে। আমরা আগেই বলেছি যে ভারতের জাতীয় কংগ্রেস কিন্তু নাম ছিল না। আমরা কি বললাম? আমরা আগেই বলেছি যে ভারতীয় জাতীয় সংঘ নাম ছিল। কি নাম ছিল? ভারতীয় জাতীয় সংঘ নাম ছিল। 1884 সাল, কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1884। এবার সদস্য সংখ্যা যদি জিজ্ঞাসা করা হয় যে এর সদস্য সংখ্যা কত ছিল, এর সদস্য সংখ্যা ছিল হচ্ছে এর সদস্য সংখ্যা কত ছিল না? এর সদস্য সংখ্যা ছিল 27। প্রাথমিকভাবে বলা হচ্ছে যখন ভারতের জাতীয় সংঘ প্রতিষ্ঠা হচ্ছে 1884 সালে, তখন এও হিউম কতজন সদস্য নিয়ে এটা গঠন করছেন না? 27টি না লিখে 27 জন লিখে দাও, ভালো শোনাবে। 27 জন। কতজন সদস্য ছিল? 27 জন সদস্য ছিল। তাহলে সেই 27 জন সদস্য নিয়ে তিনি গঠন করছেন কি? ভারতের জাতীয় সংঘ। এতটা বোঝা গেল? আশা করি এতটা বুঝতে পেরেছো। এতটা বোঝার পর আমরা কি দেখব যে 27 জন গঠন হয়েছে। এবারে কি হচ্ছে? তিনি এটার বৈঠক করার চেষ্টা করছেন। তিনি বললেন যে এটার বৈঠক হবে কোথায়? প্রতি বছর একটা বৈঠক হবে পুনা শহরে। কোন শহরে? পুনা শহরে। এবার যদি আমাদের প্রশ্ন করা হয় পুনা শহর অবস্থিত কোথায় আছে? পুনা শহর, দেখো একটা ভারতের ম্যাপ যদি অঙ্কন করার চেষ্টা করা হয়, তাহলে আমরা যদি দেখি পুনা শহরটি আছে কোথায় না? পুনা শহরটি আছে এই অবস্থানে। পুনা শহর আছে।
পুনা, বোঝা গেল? পুনা শহর। তারই একটু উপরে যদি দেখা হয়, তারই একটু উপরে কে আছে? তারই একটু উপরে কে আছে? না বোম্বাই আছে। কে আছে? বোম্বাই আছে। আর এই দুটো জায়গায় কার? এই দুটো জায়গায় বর্তমানে কোথায় অবস্থিত? এই দুটো জায়গায় বর্তমানে অবস্থিত হচ্ছে আমাদের, দুটো জায়গায় বর্তমানে হচ্ছে মহারাষ্ট্র। দুটো জায়গায় কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। এবারে দেখো, আমরা কি বললাম, ভারতের জাতীয় সংঘ বা ভারতের জাতীয় কংগ্রেস যেটাকে আমরা পড়াচ্ছি, সেটা কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? পুনা শহরে। কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? পুনা শহরে। এই বৈঠকের আগে একজন ব্যক্তির নাম পড়বো, যার নাম হচ্ছে দাদাভাই নৌরোজি। কার নাম পড়বো? দাদাভাই নৌরোজি। এই দাদাভাই নৌরোজির ব্যক্তিত্ব মানে কি বলার চেষ্টা করেছেন? দাদাভাই নৌরোজি বলেছেন যে দেখো, আমাদের যে ভারতের জাতীয় সংঘ, এই যে সংঘ নামটা, এটাকে একটু পরিবর্তন করা যায় নাকি? আমাদের জাতীয় সংঘ কি নামটা কি পরিবর্তন করা যায় না? এই সংঘের জায়গায় যদি আমরা কংগ্রেস লিখি, কংগ্রেস লিখি, তাহলে কি কোনো অসুবিধা হবে? কংগ্রেস লিখলে কোনো অসুবিধা হবে? এবারে কংগ্রেস যদি বলা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস, এই কংগ্রেস শব্দটা নেওয়া হয়েছে কোথা থেকে? কংগ্রেস শব্দটাকে নেওয়া হয়েছে কোথা থেকে যদি জিজ্ঞাসা করা হয়? কোথা থেকে কংগ্রেস শব্দটা নেওয়া হয়েছে? উত্তর আমেরিকা থেকে। কংগ্রেস শব্দটা নেওয়া হয়েছে কোথা থেকে? উত্তর আমেরিকা থেকে। তো দাদাভাই নৌরোজি কি প্রস্তাব দিলেন বৈঠকে? তখন সালটা ছিল হচ্ছে 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর 1885 সাল। কত তারিখ আমরা বললাম? 20 ডিসেম্বর 1885 সালে তিনি একটা প্রস্তাব দিলেন যে ভারতের জাতীয় কংগ্রেসটাকে, ভারতের জাতীয় সংঘটাকে পরিবর্তন করে ভারতের জাতীয় কংগ্রেস নাম রাখা হোক। এই প্রস্তাবে মোহর লাগানো হয় কবে? না 26শে ডিসেম্বর, যখন বৈঠক করা হয় আবার, অর্থাৎ 3 দিন পর, 6 দিন পর, সেটা আমরা দেখব যে এই প্রস্তাবটা স্বীকার করা হয়। এবং এই প্রস্তাবের পর এটার নাম রাখা হয় কি? এটার নাম কি রাখা হয়? এটার নাম কি রাখা হয়? না ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং পুরোপুরি এটা পাস হয় কত সালে যদি জিজ্ঞাসা করা হয়? 28 ডিসেম্বর 1885 সালে এটা প্রকাশ্যে নাম রাখা হয়, যে এটার নাম এরপর থেকে কি হবে? না ভারতীয় জাতীয় কংগ্রেস নাম হবে। কি নাম হবে? ভারতীয় জাতীয়। তাহলে এই যে ডেট গুলো আমরা দিচ্ছি, এই ডেট গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডেট আছে। যে কোনো, তুমি যত বড়ই পরীক্ষা দাও না কেন, তুমি যদি সিভিল সার্ভিস পরীক্ষা দাও সেখানেও এগুলো ইম্পর্টেন্ট আছে। তুমি যদি বিসিএস পরীক্ষা দাও, ডাব্লিউবিসিএস পরীক্ষা দাও, বা যে কোনো বিসিএস পরীক্ষা দাও, সেখানেও এগুলো গুরুত্বপূর্ণ ডেটগুলো আছে। আর এই ডেটগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো থেকে মানে এগুলো হচ্ছে গভীরের প্রশ্ন। যদি কেউ টাফ করতে চায় কোশ্চেনগুলোকে, তখন এই কোশ্চেনগুলোকে দেয়। যে 20 ডিসেম্বর বৈঠক হয়, সেই বৈঠকে প্রস্তাব রাখা হয়েছিল যে জাতীয় কংগ্রেস বা জাতীয় সংঘের নামটা পরিবর্তন করে কংগ্রেস রাখা হোক। কংগ্রেস কোথাকার শব্দ? না উত্তর আমেরিকার শব্দ। কংগ্রেস শব্দটা, এটা প্রস্তাবটা কে দিয়েছিলেন? দাদাভাই নৌরোজি দিয়েছিলেন। দাদাভাই নৌরোজি 26শে ডিসেম্বর এই প্রস্তাবটা গ্রহণ করা হয়। তারপরে তার নাম চেঞ্জ করে দেওয়া হয় 28 তারিখে, না ভারতীয় জাতীয় কংগ্রেস। এরপর থেকে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে, এখন থেকে আমরা ভারতের জাতীয় সংঘ বলবো না, এখন থেকে কি বলবো? ভারতীয় জাতীয় কংগ্রেস বলবো। কি বলবো আমরা? ভারতীয় জাতীয় কংগ্রেস বলবো। আশা করি বুঝাতে পারছি। যতগুলো ডেটা দিচ্ছি আমি সবগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবারে আমরা কি বললাম, এটা কোথায় হবার কথা ছিল? এটা কোথায় হবার কথা ছিল? আমাদের পুনা শহরে বৈঠকটা হওয়ার কথা ছিল। কোথায় হওয়ার কথা ছিল? পুনা শহরে। তাহলে কি এমন ঘটনা ঘটলো যে পুনা শহর থেকে বোম্বাইতে করা হলো? কি বললাম যে পুনা শহরে হবার কথা ছিল যে বৈঠকটা, সেটা পরিবর্তন হচ্ছে কোথায়? বোম্বাই শহরে। ওই জন্য আমরা যদি দেখি, ওই জন্য আমরা কি দেখি, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বৈঠক যদি প্রশ্ন করা হয়, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বৈঠক যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, প্রথম বৈঠক বা প্রথম অধিবেশন যদি জিজ্ঞাসা করা হয়, অধিবেশন কোথায় বসেছিল? না আমরা বলি বোম্বাই শহরে। কোথায় বলি আমরা? বোম্বাই শহরে বলি। এবারে কেন সেই বোম্বাই শহর? আমরা কি বললাম,
প্রথম বৈঠক বা অধিবেশন, কিন্তু প্রস্তাবিত স্থান কোথায় ছিল? প্রস্তাবিত স্থান কোথায় ছিল? প্রস্তাবিত স্থান ছিল কোথায়? পুনা শহরে। কোথায় ছিল? পুনা শহরে ছিল। এবারে পুনা শহরে কি ঘটনা ঘটেছে না, পুনা শহরে সেই সময় কলেরা কি চলছিল? কলেরার প্লেগ চলছিল। কি চলছিল? প্লেগ রোগ চলছিল। কলেরা কলেরা আর হচ্ছে প্লেগ রোগ চলছিল। তোমরা জানো প্লেগ কমিশনার র্যান্ড ছিলেন, আর সেই র্যান্ডকে চাপেকর ভাতৃদ্বয় যিনি ছিলেন, যারা ছিলেন, সেই প্লেগ কমিশনার র্যান্ডকে গুলি করে হত্যা করবে 1897 সালে। সেটা আমরা আস্তে আস্তে পড়বো, সব বিষয়গুলোকে একসঙ্গে গুলি ফেললে হবে না। তাহলে আমরা দেখলাম যে প্রস্তাবিত স্থান কোথায় ছিল? পুনা শহরে। পুনা শহরে কি চলছে? কলেরা রোগ বা প্লেগ রোগ চলছে। সেখান থেকে আমরা কি করলাম, ভয়ে তারা বৈঠকটাকে কি করা হলো, বোম্বাই শহরে পরিবর্তন করে দেওয়া হলো। তাহলে প্রথম বৈঠক যদি প্রশ্ন করা হয় ভারতীয় জাতীয় কংগ্রেস কোথায় হয়েছিল, না বোম্বাই শহরে। পুনা কিন্তু হবে না। কেন পুনা হয় না? কারণ এটা প্রস্তাব করা হয়েছিল, কিন্তু এটাই বৈঠক হয়নি। এতটা বুঝতে পারা গেল। এবারে যদি প্রশ্ন করা হয় এই সময় যে প্রথম বৈঠক হয়েছিল, প্রথম বৈঠকের সদস্য সংখ্যা কত ছিল? প্রথম বৈঠকে সদস্য সংখ্যা কত ছিল? না আমরা দেখব 72 জন সদস্য সংখ্যা ছিল। দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। আর এই ডেটাগুলো তোমরা খাতা কলম নিয়ে বসবে, যাতে এই ডেটাগুলো সব লিখতে পারো। বোঝা গেল? পরবর্তী আমরা যদি দেখি সদস্য সংখ্যা, তাহলে আমরা যদি এটা ডিভিশন করি, কোন প্রদেশ থেকে কি ব্যাপার, কোথা থেকে আসলো এতজন সদস্য। তোমরা জানো যে যখন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময় আমাদের প্রান্তের সংখ্যা ছিল কটা? প্রান্তের সংখ্যা, যাকে আমরা প্রদেশ বলি, প্রান্তের সংখ্যা কটা ছিল যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা উত্তর দিব কি? প্রান্তের সংখ্যা ছিল হচ্ছে 11টি। কটা প্রান্তে ভাগ করা হয়েছিল ভারতকে? তখন গুরুত্বপূর্ণ কতগুলো প্রান্ত ছিল? না 11টি প্রান্ত ছিল, যাকে প্রদেশ বলা হয়। সেই 11টি প্রান্তের মধ্য দিয়ে, প্রান্তের থেকে আমরা দেখব যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রান্ত আছে যেখান থেকে সদস্যরা এসে এখানে যুক্ত হন বৈঠক যখন হয়। তাহলে সেই বৈঠকের আমরা যদি প্রান্ত দেখি, সব থেকে বেশি কোন প্রান্ত থেকে এসছে? সব থেকে বেশি কোন প্রান্ত থেকে যদি এসছে প্রশ্ন করা হয়, তাহলে হচ্ছে কি বলা হবে? মাদ্রাজ প্রান্ত, সরি কি বলা হচ্ছে? মাদ্রাজ। তারপরে হচ্ছে বোম্বাই, মাদ্রাজ, বোম্বাই, আর কি হতে পারে? পাঞ্জাব, বাংলা। মাদ্রাজ প্রান্ত, বোম্বাই প্রান্ত, পাঞ্জাব প্রান্ত আর বাংলা প্রান্ত। তাহলে সব থেকে বেশি যদি আমাদের প্রশ্ন করা হয়, সব থেকে বেশি যদি আমাদের প্রশ্ন করা হয়, তাহলে আমরা কি দেখব? কি দেখব এখানে? না বোম্বাই প্রান্ত, তারপরে মাদ্রাজ, তারপরে যুক্তরাজ্য। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে বোম্বাই, মাদ্রাজ, যুক্তরাজ্য, পাঞ্জাব আর বাংলা, এই যে 1 2 3 4 আর 5টি, এই 5টি প্রান্ত থেকে আমরা দেখব যে 72 জন, কতজন সদস্য এসেছিলেন? 72 জন সদস্য এসেছিলেন। প্রথম প্রান্ত যদি আমরা দেখি, প্রথম প্রান্ত থেকে 38 জন এসেছিলেন। প্রথম প্রান্ত থেকে কজন এসেছিলেন? না 38 জন এসেছিলেন। প্রথম প্রান্ত থেকে কজন এসেছিলেন? 38 জন এসেছিলেন। তারপর থেকে 21 জন, তারপর হচ্ছে 7 জন, তারপর হচ্ছে 3 জন, তারপর এখানে হচ্ছে 3 জন। তাহলে এখান থেকে যদি আমরা যুক্ত করি, টোটাল কত হয়? টোটাল হয় আমাদের 72 জন। কতজন? 72 জন প্রতিনিধি এসেছিল। বুঝা গেল? 38 21 7 3 3। তাহলে দেখো বাংলা প্রাণ, যেখানে আমরা বিপ্লবের পীঠস্থান বলি, সেই বাংলাকে আমরা কি বললাম? বিপ্লবের পীঠস্থান বলা হয়। পীঠস্থান বলা হয় কোন অঞ্চল, মানে কোন জায়গাটাকে? বাংলাকে বলা হয়। সেই বাংলায় মাত্র 3 জন কেন? মাত্র 3 জন কেন? সব থেকে বেশি বোম্বাই শহর থেকে 38 জন, তারপরে মাদ্রাজ থেকে 21 জন, যুক্তরাজ্য থেকে 7 জন, পাঞ্জাব থেকে 3 জন, বাংলা থেকে মাত্র 3 জন। কেন এত বড় হওয়ার পরও কিন্তু মানে 3 জন কেন বলা হয়? আমরা যদি দেখি এই সময় একটি সংস্থার নাম আমরা পড়ি ভারত সভা। কি নাম পড়ি? ভারত সভার নাম পড়ি আমরা। এই ভারত সভাকে আমরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলা হয়।
অ্যাসোসিয়েশন বলি আমরা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এই সময় কলকাতাতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কি ছিল, বৈঠক ছিল, অধিবেশন ছিল। আর এটা সম্পর্কে যদি বলা হয়, এটা প্রতিষ্ঠা কবে হয়েছিল, 26 জুলাই 1876 সালে। আর যদি জিজ্ঞাসা করে কে প্রতিষ্ঠা করেছে, প্রশ্ন যদি করা হয় কে প্রতিষ্ঠা করেছে, না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কে প্রতিষ্ঠা করেছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। যদি জিজ্ঞাসা করে কোথায় প্রতিষ্ঠিত হয়, কোথায়, যদি প্রশ্ন করে কোথায় প্রতিষ্ঠিত হয়, এটা কলকাতায়, কলকাতার অ্যালবার্ট হলে, হলে কলকাতার অ্যালবার্ট হলে প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও আমরা যদি দেখি এখানে আনন্দমোহন বসু আছেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি আছেন, আরো বিভিন্ন যে উদারবাদী, যাকে আমরা নরমপন্থী বলি, নরমপন্থী আমরা যাদেরকে বলি, অনেকগুলো ব্যক্তি কি করেছেন এই সময় কলকাতা ও অ্যালবার্ট হলে বৈঠকে ছিলেন। মানে এই যে 26শে জুলাই 1876 সালে যখন এটা প্রতিষ্ঠা হচ্ছে, আর 1885 সালেও কি করা হচ্ছিল, একটা বৈঠক হচ্ছিল, কোথায় হচ্ছিল, কলকাতাতে। কোথায় হচ্ছিল, কলকাতাতে একটা বৈঠক হচ্ছিল বা অধিবেশন হচ্ছিল। তাহলে সেই অধিবেশনে কি করা হচ্ছিল, তারা অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা সেখানে যুক্ত ছিল। বোঝা গেল। তাই জন্য আমরা দেখবো 1885 সালে যখন বৈঠক হচ্ছে, কার বৈঠক হচ্ছে, যখন আমরা দেখবো 1885 সালে যখন আমরা বৈঠক দেখব, তখন বাংলা থেকে 3 জন মাত্র ছিলেন, বাংলা থেকে মাত্র 3 জন ব্যক্তি ছিলেন। তাহলে বোঝা গেল টোটাল হচ্ছে আমরা দেখতে পাবো 72 জন। এতটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে 72 কিভাবে আসছে। সব থেকে বেশি যদি জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ মহারাষ্ট্র, যাকে বোম্বাই প্রান্ত বলি আমরা, বোম্বাই বলা হচ্ছে, কতজন আছে, 38 জন, 21 জন, 7 জন, 3 জন আর 3 জন। এটা তোমরা মনে রাখবে। এই ডেটাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ডেটা। এরা যদি খুব ডিপে কোশ্চেন করার চেষ্টা করে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের করতে পারে। আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসগুলো। তাহলে আমরা কি দেখলাম, ভারত সভা সেই সময় কি করা হয়েছিল, না কলকাতায় একটা বৈঠক হচ্ছিল, তার জন্য যুক্ত হতে পারেননি। বোঝা গেল। তাহলে এরপরে আমরা কি দেখছি, যে জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছে আমরা যদি দেখি, তাহলে 26শে ডিসেম্বর 1885 সালে, আর পুরোপুরি সালে প্রকাশ হচ্ছে 28 ডিসেম্বর 1885 সালে। তাহলে সেখান থেকে আমরা দেখলাম যে ভারত আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়ে গেল। এবার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে কতজন সদস্য নিয়ে, আমরা দেখলাম 72 জন সদস্য নিয়ে। এই 72 জন সদস্যের মধ্যে আমরা ডিভিশন দেখে নিলাম। এবারে আমরা কি দেখব, একটা ব্যক্তির নাম পড়বো, সেই ব্যক্তিটা হচ্ছে কি এও হিউম। এও হিউম এই ব্যক্তিটা সম্পর্কে, আচ্ছা আরেকটা জিনিস আমি যদি এখানে বলে দিই, আরেকটা জিনিস আমরা যদি এখানে বলে দিই, এখানে প্রথম বৈঠকে আমরা কি দেখব, প্রথম বৈঠক যখন হয়েছিল, এই প্রথম বৈঠকে কটা প্রস্তাবের কথা বলা হয়েছিল, 9টি প্রস্তাবের কথা বলা হয়েছিল। কটি প্রস্তাব, 9টি প্রস্তাবের কথা এখানে, প্রস্তাবের কথা এখানে বলা হয়েছিল। কটি প্রস্তাবের কথা বলা হয়েছিল, 9টি প্রস্তাব। পরবর্তী ক্লাসে যখন করাবো, তখন আমরা এই 9টি প্রস্তাব সম্পর্কেও আলোচনা করে দেব। বোঝা গেল। তাহলে আমরা কি দেখলাম, এও হিউম সম্পর্কে একটু জেনে নিই, যে এও হিউম আমরা কি বললাম, 1849 সালে তিনি সিভিল সার্ভেন্ট জয়েন হন, আর 1882 সালে তিনি কি করেছিলেন, রিটায়ার হলেন। রিটায়ার হওয়ার পর তিনি কি করলেন, 1884 সালে আমরা কি দেখলাম, না ভারতের জাতীয় সংঘ প্রতিষ্ঠা করলেন। তারপরে 1885 সালে কি করলেন তিনি, না ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করছেন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করছেন। আর এটা কি নাম দেওয়া ছিল, ভারতীয় জাতীয় সংঘ নাম দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে, ভারতীয় জাতীয় সংঘ। এটা হচ্ছে 1885 সালে হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস নাম দেওয়া হয়েছে। বোঝা গেল, এটা বোঝা গেল। এবারে ইনাকে, এই ব্যক্তিটিকে অনেকগুলো উপাধি দেওয়া হয়েছে। কি করা হয়েছে, অনেকগুলো উপাধি দেওয়া হয়েছে। সেই উপাধিগুলো আমরা জেনে নিই, উপাধি দেওয়া হয়েছে অনেকগুলো। কি উপাধি দেওয়া হয়েছে, প্রথম যদি উপাধি আমরা যদি দেখি, তাহলে একে বলা হয় হারমিট অফ ইন্ডিয়া বলা হয়। দ্বিতীয় যদি আমরা দেখি,
আমরা কি বললাম, হারমিট অফ ইন্ডিয়া বলা হয়। দ্বিতীয় যদি জিজ্ঞাসা করা হয়, পক্ষী বিজ্ঞানের জনক বলা হয়, পক্ষী বিজ্ঞানের জনক বলা হয়। তৃতীয় যদি আমরা দেখি, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। আর কি বলা যেতে পারে না, জনতার মিত্র বলা হয় একে, জনতার মিত্র বলা হয় একে। কি বলা হয় একে? জনতার মিত্র বলা হয়। দেখো এই যে ডেটাগুলো দিয়েছি, তোমরা জানো যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো হচ্ছে বারবার করে। পক্ষী বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ভারতের। এটা কার কথা বলা হচ্ছে? ভারতের। কার কথা বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে ভারতের। ভারতের পক্ষী বিজ্ঞানের জনক কাকে বলা হবে না, আমাদের এ.ও. হিউমকে বলা হবে। এটা কার উপাধির কথা বলা হচ্ছে? এ.ও. হিউমের কথা বলা হচ্ছে। এ.ও. হিউমের যদি পুরো নাম জিজ্ঞাসা করা হয়, এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে আমাদের যদি দেখি তাহলে অ্যালান অক্টাভিয়ান হিউম। কি নাম দেখবো? অ্যালান অক্টাভিয়ান হিউম দেখব। বোঝা গেল? আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। আশা করি তোমাদের এই জিনিসগুলোকে কোনো অসুবিধা হবে না। এই উপাধিগুলো হচ্ছে দেখে যাবে, কারণ এগুলো পরীক্ষায় প্রশ্ন করে। বোঝা গেল? 1849 সিভিল সার্ভেন্ট, 1882 রিটায়ার হয়ে গেলেন, 1884 ভারতীয় জাতীয় সংঘ গঠন করলেন, 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করলেন। তাকে এই জন্য উপাধি দেওয়া হলো, এতগুলো উপাধি দেওয়া হলো। কি দেওয়া হয়েছে? প্রথম যদি হারমিট অফ ইন্ডিয়া বলা হচ্ছে, ভারতের পক্ষী বিজ্ঞানের জনক বলা হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়, আর জনতার মিত্র বলা হচ্ছে তাকে। তাহলে এই প্রশ্নগুলো যদি কোনো সময় পরীক্ষায় পড়ে যায় তাহলে আশা করি তোমরা আর ভুল করবে না। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা আমরা দেখে নিলাম, জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠা হলো। কতগুলো প্রস্তাব দেওয়া হয়েছিল প্রথম বৈঠকে যে জিজ্ঞাসা করায়, 9টি প্রস্তাব দেওয়া হয়েছিল। কথা বোঝা গেল? তাহলে প্রতিষ্ঠা করছেন কে? এ.ও. হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করছে। তাহলে আশা করি তোমাদের এই জিনিসগুলি সম্পর্কে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যদি একবার রিকল করে নিই, আমরা প্রথম থেকে আমরা কি দেখলাম যে আধুনিক ভারতের ইতিহাসটা আমরা দেখছি যে 1707 থেকে 1964, তার মধ্যে আমরা জাতীয় আন্দোলনকে দেখলাম। এবার ভারতের জাতীয় আন্দোলনের মধ্যে আমরা কি দেখছি? আমরা ভারতের জাতীয় আন্দোলনের মধ্যে কি দেখলাম? একটা হচ্ছে নরমপন্থী যুগ পড়ব, একটা চরমপন্থী যুগ পড়ব, একটা গান্ধীবাদী যুগ পড়ব এবং গান্ধী পরবর্তীবাদী যুগ পড়ব। এবারে হচ্ছে আমরা যেটা টপিকটা পড়ছি সেটা হচ্ছে 1885 সালের সাল থেকে 1905 সাল পর্যন্ত। তারপর হচ্ছে বিস্তারিতভাবে যদি আমরা দেখি পটভূমি কিভাবে রচনা করা হলো, এটা কে প্রতিষ্ঠা করছে। তারপরে আমরা যদি দেখি এখানে দেখলাম যে মানে এর পৃষ্ঠভূমি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে অনেকগুলো বিপ্লব, অনেকগুলো বিদ্রোহ হয়েছিল। এখানে আরো 57 মতো বিদ্রোহ হয়েছিল, তাই না? জমানো ক্ষোভ ছিল। এখানে জমানো ক্ষোভের মধ্যে আমরা যদি দেখি আরেকটা কয়েকটা জিনিস আমরা যদি দেখে নিই তাহলে আমরা দেখব যে এই সময় কতগুলো আইন এসেছিল। যেমন 1878 খ্রিস্টাব্দে যদি দেখা হয় আমরা দেখব যে 1878 সালে একটা ব্যক্তির নাম পাবো, সেটা হচ্ছে লিটন। কি নাম পাবো? লিটন, লর্ড লিটন। ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড লিটন ছিলেন। সেই লিটন কি করলেন? দুটো প্রস্তাব নিয়ে আসলেন। একটা হচ্ছে অস্ত্র আইন নিয়ে এসেছিলেন, আর একটা হচ্ছে কি না দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এনেছিলেন। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এনেছিলেন। তাহলে আমরা দেখছি 1878 সালে কি করছে লর্ড লিটন, কি করলেন? অস্ত্র আইন এনেছিলেন আর দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এনেছিলেন। এটা নিয়ে আমাদের ভারতীয়দের মধ্যে ক্ষোভ জন্মেছিল। তারপরে আরেকটা ঘটনা দেখবো হচ্ছে 1882-83 সালে দেখবো, সেটা কি ঘটনা আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের ইলবার্ট বিল বিতর্ক। তাহলে এতগুলো ঘটনা যখন আমাদের ভারতে ঘটছে সেই সময় আমাদের অ্যালান অক্টাভিয়ান হিউম করছেন কি না জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাব দিচ্ছেন। কাকে দিচ্ছেন? না লর্ড ডাফরিনকে দিচ্ছেন। তিনি প্রস্তাবটা অগ্রাহ্য করার চেষ্টা করছেন। তা সত্ত্বেও আমরা দেখব
যে জাতীয় সংঘ প্রতিষ্ঠা হয়ে যাবে এবং 27 জনকে নিয়ে এটা প্রতিষ্ঠা হবে। আর প্রথম বৈঠক হওয়ার কথা কোথায় ছিল? পুনা শহরে, কিন্তু সেটা কি হচ্ছে মানে চেঞ্জ হয়ে কোথায় হয়? বোম্বাই শহরে হয়। তাহলে বোম্বাই শহর থেকে আমরা তারপরে দেখবো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বৈঠক বোম্বাই শহরে, প্রস্তাবিত স্থান পুনা শহরে ছিল। সদস্য সংখ্যা কত ছিল? 72 জন। আর প্রথম 9টি প্রস্তাব দেওয়া হয় দিগাস করে। আর কটা প্রান্তে বিভক্ত ছিল সেই সময় আমাদের ভারত? 11টি প্রান্তে বিভক্ত ছিল। কটি প্রান্ত? 11টি প্রান্ত। এবারে এই যে 11টি প্রান্তের মধ্যে আমাদের 5টি প্রান্তকে আমরা ভালোভাবে দেখতে হবে। বোম্বাই শহরে 38টা, মাদ্রাস শহরে 21টা, যুক্তরাজ্যে 7টা, পাঞ্জাবে 3টা, বাংলায় 3টা। বোঝা গেল? আর কেন বাংলা থেকে কম ছিল? তার কারণ ছিল এটা, এই যে ভারত সভা যেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। 26শে জুলাই প্রতিষ্ঠা হয়েছিল, 1876 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আর কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? কলকাতার অ্যালবার্ট হলে প্রতিষ্ঠা হয়েছিল, অ্যালবার্ট হলে। আর সেই সময়ে বৈঠক ছিল কলকাতাতে, তার জন্য এরা যুক্ত হতে পারেনি। আর একটা ব্যক্তির নাম আমরা পড়বো, সেটা হচ্ছে এও হিউম। এও হিউম সম্পর্কে আমরা দেখলাম 1882, 84, 85-তে কি কি ঘটনা ঘটেছে, আর উপাধিগুলো দেখে যাবে। আশা করি তোমাদের এই উপাধিগুলো আর মানে কোনোদিনও ভুল হবে না। উপাধিগুলোর মধ্যে হারমিট অফ ইন্ডিয়া, পক্ষী বিজ্ঞানের জনক, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়, আর জনতার মিত্র বলা হয়। আজকে এতটাই। পরবর্তী ভিডিওতে আবার পুরো জাতীয় কংগ্রেসে আমরা মানে পুরো আধুনিক ভারতের যেটা গুরুত্বপূর্ণ টপিক, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ভারতের জাতীয় আন্দোলন, সেটা আমরা পরবর্তী ক্লাসে কন্টিনিউ করব। আশা করি তোমাদের এইটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনোরূপ অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ধন্যবাদ সবাইকে।